রোজ ওইটার পিরিয়ডের দাগ পাইয়া, এবং আমার মনে হয় আপনারা এতটাও ছোট না যে আপনাদের বোঝাতে হবে ওটা কিসের দাগ আর কোথায় কেটেছে। অনেকটা রেগে কথাটা বলল রোজ, কারণ ছেলেগুলো জেনে শুনে মেয়েটাকে হ্যারাস করছিল, পাশাপাশি নানা রকম অসংলগ্ন কথা বলে মেয়েটাকে টিচ করেছিল। যেমন, ওটা কিসের দাগ আপু? ওমা, রক্ত কোথা থেকে বের হচ্ছে, ইস জামাটা একদম ভিজে যাচ্ছে। আপু কোথায় কেটেছে বলো, আমরা মলম লাগিয়ে দিই। আমাদের কাটা জায়গাটাও দেখাও তো দেখি কতটা কেটেছে। একজন বলে উঠছিল, কেঁদো না মামুনি, জামাটা উঁচু করো, আমরা ঠিক করে দিচ্ছি। মেয়েটা এতগুলো ছেলের মুখে এসব শুনে ভয়ে কাঁদছে। রোজের কথা শুনে ছেলেগুলো রোজের দিকে তাকালো। ওদের মধ্যে একজন বলে উঠল, তাই? আহারে, আমাদের বললেই তো হতো, কিন্তু তুমি কে? আর এত সুন্দর ফিগার নিয়ে যেচে আমাদের কাছে কেন এসেছ? নিজের ভালো তো পাগলও বোঝে, তুমি কি বোঝো না, নাকি বুঝতে চাও না বাবু? দোস্ত, মেয়েটার কোমর আর পেট দেখ, জামার উপর দিয়ে কি লাগছে, উফ, সে আরেকটা হট। কি সুন্দর তুমি, তোমাকে আগে তো দেখিনি। থাকো কোথায় মামুনি? রোজ, আমি যেখানে থাকি বা যেই হই না কেন আপনাদের জানার দরকার নেই, তবে যেটা জানার দরকার সেটা বলতে এসেছি। আপনাদের দেখে তো মনে হচ্ছে না যে আপনারা অ্যাডাল্টেস অর্থাৎ কিশোর, আপনাদের বয়স 19-এর বেশি, অর্থাৎ আপনাদের বর্তমান অবস্থা আর্লি অ্যাডাল্টহুড। এতক্ষণ ধরে 13-14 বছরের একটা কিশোরীকে একা পেয়ে আপনারা তার জামার রক্তের দাগ নিয়ে টিচ করছিলেন। ওটা কিসের দাগ আর কোথায় কেটেছে জানতে চেয়েছিলেন। তাহলে শুনুন, ওটা পিরিয়ডের দাগ। পিরিয়ড মানে নিশ্চয়ই জানেন, একটা মেয়ের সন্তান ধারণের ক্ষমতার প্রধান লক্ষণ হলো পিরিয়ড। আপনার মা যে আপনাদের এই পৃথিবীতে আনতে পেরেছে সেটাও কিন্তু এই পিরিয়ডের জন্য। এই যে দেখছেন এই মেয়েটাকে এর মতো আপনার বোনেরও পিরিয়ড হয়, ভবিষ্যতে যে মেয়েকে বিয়ে করবেন তারও হবে। এই সময়টা কতটা যন্ত্রণার জানেন? আর আপনার এই বিষয়টাকে নিয়ে যতটা বিভিন্ন দিক থেকে বিভিন্ন মেয়েকে হ্যারাস করছেন, আপনার বোন মেয়েকে যখন এমন পরিস্থিতির শিকার হতে হবে তখন কি বলবেন? আমরা করেছি, ওরা করুক, তাই না? যাই হোক, আর কখনো এসব বুঝবেন না। আপনার আল্লাহর কাছে দোয়া করব যেন তিনি আপনাদের স্বাভাবিক জিনিসটা স্বাভাবিক করে বোঝার ক্ষমতা দান করেন। রোজের কথা ছেলেগুলো বেশ রেগে গেল আর রেগে রোজের দিকে এগোতে লাগলো। ঠিক তখন ওদের পেছনে একটা বাইক থামলো। ব্রেক করার জন্য সাউন্ডটা একটু বেশি হলো। রোজ বাইকের মানুষটাকে দেখে রীতিমতো অবাক, কারণ ওটা মেঘ। এই মেঘ জলীয় বাষ্প ছাড়া কীভাবে হুটহাট করে চলে আসে বুঝতে পারে না রোজ। মেঘ হেলমেট খুলে রোজের চোখের দিকে তাকালো। মেঘ, কি করছো এখানে? তোমার পাশের মেয়েটা কাঁদছে কেন? কোনো সমস্যা হয়েছে? ছেলেগুলো মেঘের দিকে তাকিয়ে ঢোক গেল। তারপর মেঘের সামনে হাঁটু গেড়ে বসে মাপ চাইতে লাগলো। ভাই, মাফ করে দেন, আমরা জানতাম না ওরা আপনার পরিচিত, আমরা না বুঝে ভুল করেছি, দয়া করে মাফ করে দেন। মেঘ, এদের কি বলেছেন? রোজ, আমি বলছি, ওরা বলছিল আমার ফিগার, পেট আর কোমর নাকি সেই হট, আর এই মেয়েটার পিরিয়ড নিয়ে টিচ করছিল। আর হাতের ইশারায় রোজকে থামিয়ে দেয় মেঘ। রাগে চোখে ছেলেগুলোর দিকে তাকালো। ছেলেগুলোর দিকে তাকাতে ওরা কেঁদে দিল। মেঘ কিছু না বলে একটা রিক্সা ঠিক করে মেয়েদের রিক্সায় তুলে দিল। মেঘ, সাবধানে যাও আপু, আর কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, আর নিজের খেয়াল রেখো। মেয়েটা চলে যেতে মেঘ রোজের হাতের কবজি ধরে চেপে ধরলো, তারপর টানতে টানতে বাইকে উঠালো। রোজ, আরে আমার আর একটা কথা বলা বাকি ছিল। আমার পেট নিয়ে কমপ্লিমেন্ট করেছে ওরা, ওদের উত্তর দিতে হবে না? তোমাকে ডিস্টার্ব করবে না, আর নিজের খেয়াল রেখো। মেয়েটা চলে যেতে মেঘ রোজের হাতের কবজি চেপে ধরলো, তারপর টানতে টানতে বাইকে উঠালো। রোজ, আরে আমার আরেকটা কথা বলার বাকি আছে। আমার পেট নিয়ে কমপ্লিমেন্ট করেছে ওরা, ওদের উত্তর দিতে হবে তো? মেঘ, চুপচাপ বাইকে উঠো, না হলে এখানে ফেলে রেখেই চলে যাব, তখন বুঝবে প্রতিবাদী হওয়ার সব ফল কী। রোজ, ওনাদের জানার দরকার ছিল তাই বলছি, পরে অবশ্যই নিজের বোকামির জন্য আফসোস হচ্ছিল। তবে আর একটা কথা জানিয়ে দিই মেঘ, রেখে চলে যাব কিন্তু আজ যা জানিয়েছ ওঠাতে হবে, আর ওরা কখনো কোনো মেয়েকে হ্যারাস করবে না। রোজ, কিন্তু পেট, আমার কোমর। মেঘ রেগে বাইক স্টার্ট দিল। রোজ ভয়ে ভয়ে তাড়াতাড়ি বাইকে উঠে বসলো। একাকি 4-5টা ছেলের সাথে পারবে নাকি? যতই ক্যারাটে আর মারপিট জানো, যতগুলো ছেলের সাথে লাগতে গেলে নিজে বিপদ। এর চেয়ে মেঘের সাথে যাওয়াই ভালো। রোজ উঠতে মেঘ ফুল স্পিডে রাইড করতে শুরু করলো। স্পিড দেখে রোজে কলিজা পানি শুকিয়ে গেল। রোজ, আরে আরে আস্তে চালান, এভাবে চালালে আমি তো পেছন থেকে সিটকে রাস্তায় মাঝখানে গিয়ে পড়বো। মেঘ, আমাকে ধরে বসো। রোজ, কি মানুষ, প্রথম প্রথম দেখো তো ভালো মনে করছিলাম, এখন দেখে আস্ত শয়তান। ছেলেরা এমন হয়
কেন আল্লাহই জানে, কিন্তু আমি এখন কি করব, ভয়ে তো জান যায় যায় অবস্থা। ধরে বসবো? আরে লজ্জা লাগতেছে এরে ধরতে। দূর দূর, লজ্জা লাগে কেন? উফ, এই কেসটা তো আগে জীবনও পড়ে লজ্জা, আর নিজের জীবন বাঁচানো ফরজ কাজ, তাই সেটাই করা উচিত। রোজ পেছন থেকে মেঘকে জড়িয়ে ধরলো। রোজের দুই হাতে মেঘের বুক স্পর্শ করতে ব্রেক কষলো মেঘ। রোজ ভয়ে মেঘের ঘেরে মুখ বুজে আরো শক্ত করে চেপে ধরলো ওকে। দুজনের হার্টবিট সমান তালে বাড়ছে, একজনের ভয়ে আর একজনের ভালোবাসার স্পর্শে। ভয়ে রোজের নিঃশ্বাস ভারী হয়ে মেঘের কাঁধে আছড়ে পড়ে। মেঘ শুধু চোখ বুজে এই মুহূর্তটা অনুভব করছে। চোখের কোনো বেয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। রোজ, যাক বাবা, থেমে গেছে। রোজ মাথা উঁচু করে দেখলো এটা একটা রিসোর্ট। সন্ধ্যা হয়ে যাওয়ায় হরেক রঙের লাইটিং করা আছে। রোজ বাইক থেকে নেমে রিসোর্টের চারিপাশে দেখতে লাগলো। এইদিকে মেঘ নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না। রোজ এমন কেন, এতটা স্বাভাবিক থাকছে কিভাবে? মেঘ বাইক স্ট্যান্ড করিয়ে রোজের কাছে গেল। রোজের কোনোই টেনে নিজের দিকে ঘুরিয়ে চিল্লাতে লাগলো, মেঘ, এ মেয়ে, কি চাস তুই? একটুও কি শান্তিতে থাকতে দিবি না? পৃথিবীর সব ঝামেলা শুধু তোকেই পড়তে হবে? ইনসাফির আরেক নাম রোজ মানতে চাস? কি ভাবিস তুই ছাড়া আর কেউ নাই এ পৃথিবীতে যে অন্যায়ের প্রতিবাদ করতে পারে? আর যদি আমি না আসতাম তোর কি হতো জানিস? ওরা তোকে কুবলে খেত। এর মানে বুঝিস? এত কিছুর পরও তুই রিসোর্ট ঘুরে দেখছিস? রোজ মেঘের এমন ভয়ঙ্কর রূপ আগে দেখেনি। রাগের কপালে কয়েকটা শিরা ফুলে উঠেছে, ফর্সা চেহারা লাল বর্ণ ধারণ করেছে, চোখটাও আস্তে আস্তে লাল হয়ে উঠেছে। হঠাৎ ব্যথায় কুঁকড়ে উঠে রোজ, আর মেঘ রোজের এহেন কাণ্ডে ভয় পেয়ে যায়। রোজ হিচকি দিয়ে কেঁদে উঠল। মেঘ, রোজ, কি হলো তোর? কাঁদছিস কেন? আই এম সরি, আমি আর কখনো তোকে বকবো না। দেখ আমি কান ধরছি, তবুও কাঁদিস না। তোর কান্না আমার সহ্য হয় না। মেঘ কান ধরে রোজের পায়ে বসে সরি বলতে লাগলো। তখনই রোজ নাক ডলতে ডলতে বলল, রোজ, আমার আগের দিন হাত কেটে গেছিল আর তুমি সেখানে চেপে ধরেছ। আমার কিছু হলে তোমার কি? তুমি জানো আমার কষ্ট কি জন্য, কতটা, কেন করি এমন? আর তাছাড়া তুমি তো মেয়েদের ঘৃণা করো, তাহলে কেন বারবার আমার কাছে আসো? কি চাও? মেঘ উঠে দাঁড়িয়ে রোজকে পরম আবেশে জড়িয়ে ধরল। রোজ মাথা উঁচু করে মেঘের দিকে তাকাতে মেঘ রোজের দুগাল ধরে নিজের কপালের সাথে রোজের কপাল ঠেকালো। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে দুজনের। মেঘ, সরি রোজ। সরি বলার সময় মেঘের ঠোঁট রোজের ঠোঁট স্পর্শ করলো। শিউরে উঠল রোজ। এই প্রথম কোনো ছেলে এভাবে ওর এতটা কাছে এসেছে। রোজের হাত আস্তে আস্তে মেঘের পিঠ স্পর্শ করছে। রোজের স্পর্শ হুঁশ আসলো মেঘে, তাও ও রোজকে ছেড়ে কিছুটা দূরে সরে দাঁড়ালো। রোজ চমকে গেল। কি ঘটেছিল এতক্ষণ? পরিস্থিতি সামলানোর জন্য রোজ বলে উঠল, রোজ, আরাব ভাইয়ার অতীতের কি কিছু ঘটেছিল যার কারণে ওনার আজকের এই রূপ? মেঘ, আলিজা আরাব ভালোবাসে, এটাই ওদের সম্পর্কের জন্য যথেষ্ট। তুই আর ওদের মধ্যে ঢুকিস না। আমি চাই না আরবের জীবনে আর কোনো সমস্যা আসুক। যদি অতীত জানা একান্তই প্রয়োজন হয় তাহলে আলিজাকে কাল এখানে নিয়ে আসিস। ওদেরটা না হয় ওরাই বুঝে নিবে। রোজ, আচ্ছা, ওদের কাহিনীতে আমি থাকবো না, তবে একটা মিষ্টি কি? এভাবে আমার বিপদের সময় ঠিকঠাক জায়গায় পৌঁছে যান কীভাবে? আর আমার জন্য এত চিন্তায় বা কেন? ও হ্যাঁ, আরেকটা প্রশ্ন, ওরা আপনাকে ভয় পেল কেন? মেঘ, তোর পরিবর্তনের কারণ কি? ছোটোবেলায় তো কখনো দেখিনি কারোর ব্যাপারে জানার জন্য তোর কখনো এত কিউরিসিটি ছিল বা হয়েছিল? তাছাড়া তোর ফ্যামিলি কেউ তোকে সেভাবে দেখে না কেন যেভাবে আলিজাকে দেখে? মেঘের এমন কথা ঘুরানোর কৌশল বুঝতে পেরে ঠোঁট বাঁকিয়ে হাসলো রোজ। তারপর চোখে চোখ রেখে বলল, রোজ, কাল বলবো, তবে যদি তুমি তোমার অতীত বলো তাহলে। অ্যান্ড থ্যাংক ইউ এটা শিওর করার জন্য যে আরাব ভাইয়া আফিলাকে ভালোবাসে, কারণ তোমার প্রতিটা কথার উপর বিশ্বাস আছে আমার, কিন্তু বাকিদের উপর নাই। রোজের কথায় মুচকি হাসলো মেঘ। রোজ আর চোখে মেঘের দিকে তাকালো। পরের দিন বিকালে আলিজা, কলি আর রোজ আসে রিসোর্টের নাম দেখে রোজ আজ অবাকের চরম সীমায়। আমার রিসোর্ট, তার মানে এটা মেঘের রিসোর্ট? আলিজার কলি ভিতরে গিয়ে একটা টেবিলে বসলো। রোজ ওদের থেকে কিছুটা দূরে সরে মেঘকে কল করলো, তারপর হেঁটে বাগানের দিকটায় যেতে লাগলো। অনেকটা নিরিবিলি জায়গা, আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে গোলাপের গাছ ছাড়া আর কোনো ফুল গাছ নেই। হঠাৎ পেছনে মেঘের ডাক কানে আসতে ওখান থেকে ফিরে আসলো রোজ। সামনাসামনি বসে আছে আরাব আর আলিজা, আরাবের হাতে ব্যান্ডেজ। রোজ ভ্রু কুঁচকে তাকালো মেঘের দিকে। রোজের উত্তর দেওয়ার জন্য মেঘ আরাবের হাত থেকে জোর করে ব্যান্ডেজ খুলতে লাগলো। আরাব, মেঘ, খুলিস না। রোজ, আপিলা, তোমার চোখ ছলছল করছে কেন? তুমি তো বলছিলে আরাব ভাইয়াকে তুমি ঘৃণা করো, তাহলে? কলি,
আমার একটা ইম্পর্টেন্ট কল অ্যাটেন্ড করতে হবে, তোমরা বসো, আমি আসছি। মেঘ ব্যান্ডেজটা খুলতে হাত পেছনে গুটিয়ে নিল আরাব। আলিজা না চাইতেও ওর চোখ বারবার আরাবের দিকে যাচ্ছে। রোজ আরাবের দিকে তাকিয়ে আলিজার দিকে তাকালো। দুজনে মাথা নিচু করে আছে। রোজ আরাবকে রাগানোর জন্য বলল, রোজ কি হলো, এখন মাথা নিচু করছেন কেন? লজ্জা লাগছে বুঝি? কিন্তু আমি তো জানতাম আপনাদের লজ্জা খুব কম আছে। আজ আর আরাব রাগ করলো না, বরং অসহায় চোখে রোজের দিকে তাকালো। আলিজাও একটু রেগে গেছে। মেঘ রোজের হাতের উপর হাত রেখে ওকে থামতে বলল। রোজ, আরে সবাই এমন করছো কেন? আমি বলতে চেয়েছি তোমাদের সামনে ছেলেদের লজ্জা কম। এখন যদি আরাব ভাইয়া এভাবে মেয়েদের মতো লজ্জা পায় তাহলে তো আমার সন্দেহ হবেই। মেঘ, রোজ চল তোকে রিসোর্টটা ঘুরে দেখাই, আমার কিছু স্পেশাল প্লেসও আছে। রোজ মুখ বেঞ্চে দিয়ে বলল। রোজ, শুধু বাহানা না করে ডিরেক্ট বললেই তো পারো যে রোজ উঠ, এখন ওদের প্রাইভেসি লাগবে, তুই খাওয়াবে, হাড্ডি হোস না। নাও চলো। রোজ উঠে মুখ বেঞ্চি দিয়ে আগে হাঁটতে লাগলো। মেঘ হেসে আরাবের কাঁধে হাত রেখে ওকে ভরসা রাখার জন্য ইশারা করলো। মেঘরা চলে যাওয়ার পর আধা ঘন্টা ওরা চুপচাপই বসেছিল। আলিজা প্রথম কথা বলে, আলিজা আপনার হাতে কি হয়েছে? তখন হাতে লুকালেন কেন? আরাব, কিছু না, ওয়েটার এসে 2 কাপ কফি দিয়ে গেল। মেঘ দিতে বলেছে। আলিজা কফিটা নিয়ে চুমুক দিল। টেনশনে মাথা ব্যথা করছে ওর, কফি না খেলে মাথাটা ঠিক হবে না। আরাব, তোমাকে কিছু বলতে চাই আমি। আলিজা, জানি তো কি বলবেন। আরাব, কি? আলিজা, আপনার অতীতারা আমাকে কীভাবে ভালোবাসলেন সেটাই, তাই না? আরাব, কিন্তু তার আগে আমার একটা কথা জানার আছে। আমি যেমন তেমন ভাবেই কি তুমি আমাকে মেনে নিতে পারবে? আলিজা, না মানলে কি আমাকে বাদ দিয়ে অন্য মেয়ের পেছনে ছুটবেন? দেখুন, আমি অতীতে বিশ্বাসী না, তবে এটা বলতে পারি যে আপনার বর্তমান আর ভবিষ্যৎ এমন থাকলে আমি মানতে পারবো। রইল বাকি সেদিনের কথা। সেদিনের কথাটা বলার পর অনেক ভেবেছি, আর এটাও বুঝতে পেরেছি যে আপনার মতো ফ্লড বাটফার চিটারটা ঠিক করা আমার কাছে আমার কপালে, তবে বেশিক্ষণ থাকবে না মনে হয়। আরাব আলিজার কথাগুলো হা করে শুনছে। আলিজা এতটা মিশুকে আর সফট মাইন্ডের আগে জানা ছিল না। বেখেলে আরাব ওর কেটে যাওয়া হাতটা দিয়ে কফির মগ ধরলো, আর আলিজার চোখ পড়লো আরাবের হাতে। রোজকে নিয়ে বাগানে বসে কফি খাচ্ছে মেঘ। কাঠের মোড়ার উপর বসে একটা গিটার নিয়ে নেড়ে চেড়ে দেখছে রোজ। গিটারটা মেঘের। এখানে মেঘের কিছু স্পেসিফিক জায়গার জিনিস আছে যেখানে যাওয়ার পারমিশন কারণে, অথচ রোজ এসে একে একে মেঘের গিটার, মাউথার গান সব কিছু টেনে টেনে বের করছে। রোজ, এগুলো কারণে সুন্দর। আমার লোগো পাশে কি সুন্দর গোলাপের ছবি। মেঘ, এটা একটা নামকে ভালোবাসতাম, তার জন্যই এইসব। তোর ভালো লাগলে তুই নে, তোর নামটা যে আমার অনেক কাছের। রোজ, কলেজে যেদিন ফার্স্টে আসলি সেদিনে পুরানো ঘুমন্ত অনুভূতিগুলো জেগে গেছে। জানি না কি বলবি তুই, আদৌ মেনে নিবি কিনা আমার মতো ছেলেকে। রোজ, বাড়াতে পারলে ঠিকই নিতাম। আর আমার ফার্স্ট লাভ তো গিটার। আফিলারও মনে হয় গিটার আছে। যাই হোক, তোমার জিনিস তুমি রাখো। মেঘ, আমার পাশে বসে তুই শিখিয়ে দিচ্ছিস? রোজ তড়িঘড়ি করে উঠে গেল মেঘের কাছে, কিন্তু বসবে কোথায়? সিঙ্গেল সোফা। রোজ রাগে গাল ফুলিয়ে মেঘকে চিমটি দিল। মেঘ ওর দিকে তাকাতে ও ইশারা জিজ্ঞেস করলো ও কোথায় বসবে। মেঘ ফোন আর কফির মগটা পাশে রেখে একটানে রোজকে নিজের কোলে বসিয়ে দিল। তারপর রোজের হাতের উপর হাত দিয়ে কটগুলো নাড়াতে লাগলো। ওইদিকে রোজের মধ্যে অদ্ভুত ফিলিংস কাজ করছে। ভালো লাগছে, তবে লজ্জাটা বেশি পাচ্ছে। কেমন যেন অস্বস্তি কাজ করছে ওর মাঝে। কেন এমন হচ্ছে? মেঘের মুখটা পুরো রোজের কাঁধের পেছনের কট সামলাতে গিয়ে মাঝে মাঝে নড়ছে, আর মেঘ ওর দাড়ির খোঁচা রোজের খোলা কাটাতে মেঘের দড়ির খোঁচায় রোজের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তবুও গিটার কীভাবে বাজায় সেটা শেখার লোভে বসে রইল। ক্রমশ মেঘের টর্চার বাড়তে লাগলো। আগে দড়ির খোঁচা অবধি ছিল, এখন মেঘের গরম নিঃশ্বাস রোজের গলার উপর পড়ছে। মাঝে মাঝে মেঘের ছোটের স্পর্শ পাচ্ছে। রোজ চট করে উঠে গেল, তাতেও মেঘের কোনো হেলদোল নেই। রোজ, ইচ্ছে করে করেছিলি সব, বেয়াদব ছেলে। নিজের বউয়ের সাথে এমন করবি, তা না আমার সাথে করছিস। আচ্ছা, তুই কি সত্যি সত্যি অন্য কাউকে বিয়ে করবি? দূর, কী ভাবছি এসব? করবে তাতে আমার কি? কিন্তু তুই আমার কাছে থাকলে আমার এমন লাগে কেন? কেমন জানি করে বুকের ভেতরটা। উফ, আর ভাবতে পারছি না। রোজ, কাম ডাউন, শান্ত হ তুই, জাস্ট রিল্যাক্স। রোজ দূরে দাঁড়িয়ে সবটা দেখছে কলি। ভিডিও করে সৌরভও আছে। রোজকে দাঁড়িয়ে মুচকে হাসতে আর ব্লাসিং হতে দেখে অবাক হলো কলি। রোজ,
মেঘ ভাইয়ের আশেপাশে থাকলে এমন ব্লাসিং হয়ে জাস্ট নর্মাল বিহেভ করে কেন? মেঘ ভাইয়ের সামনে সে দাপুটি রোজকে খুঁজে পাওয়া যায় না। সৌরভ দেখো তোমার বদমেজাজি বাইপুটা আবার তোমার ভাইটার প্রেমে আমার ভাইটার প্রেমে টেমে পড়ছে নাকি? কলি সেটা সম্ভব না বুঝলে, রোজ হয়তো অন্য কোনো কারণে হাসছে। সৌরভ তুমিও তো বললে মেঘের সামনে গেলে ওর রূপ বদল হয়, তার মানে আমি যা বলছি সেটা 95% সম্ভব হওয়ার সম্ভাবনা আছে। এটা প্রেমে পড়ার লক্ষণের আওতায় পড়ে। আর আগে সামনে আসলে তুমিও রোজের মতো ব্লাসিং করতে, কিন্তু দিন দিন লজ্জা সরব হারিয়ে ফেলেছো। কীভাবে ড্যাপ ড্যাপ করে তাকাও আমার দিকে, আমার নিজেরই লজ্জা লাগে। বলি ওয়েট 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 কী বললে তুমি? কি বলতে চাও? আমি নির্লজ্জ যাওয়ার কথা বলবো না তোমার সাথে, ফোনও দিবা না। বর্তমানে আরাবের হাতে স্যাভলন লাগাচ্ছে আলিজা, আর আরাব গাল হাত দিয়ে এক মনে আলিজার দিকে চেয়ে আছে। মেয়েটার চোখ দিয়ে পানি পড়ছে, নাকের ডগাটা লাল হয়ে গেছে কান্নার জন্য, ঠোঁট দুটো কাঁপছে। মেঘরা চলে এসেছে ততক্ষণে। মেঘ কিরে তোদের কথা শেষ? বলছি সব। মেঘের গলা শুনে ওরা দুজনে মেঘের দিকে তাকালো। আরাব অসহায় চোখে রোজের দিকে তাকালো। রোজ আরাবের অবস্থা দেখে হেসে গড়াগড়ি খাচ্ছে। রোজ আমার দিকে তাকাও কেন? অন্য মতলব আছে নাকি? অর্ধেক দুলাভাই? আরে বাহ, আমার আফিলা তো নার্স বানিয়ে নিয়েছ, এখনই তো খাটাচ্ছ। মেঘ তুই থামবি? রোজ ওকে আমি চুপ, কিন্তু আমিও জানতে চাই সব। আমাকে না বললে তো তোমাদের কারো বিয়ে হবে না। অভিশাপ দিব? আমার মনে রেখো, আমার অভিশাপ কিন্তু লেগে যায়। আলেজা উনি এখনও কিছু বলেননি। আর হাতটা দেখেছিস, গায়েও জ্বর আছে। এত জ্বর নিয়ে এখানে বসে আছে আর তোরা একের পর এক প্রশ্ন করে জ্বালাচ্ছিস। রোজ এখনই এত প্রেম? বাহ, 10 দিন হলো না কলেজে আসছো, এর মধ্যে এত কিছু? মাঝখান দিয়ে আমাকে বিরক্ত করেছে তোমার জামাই। সেদিনের কারোই হুঁশ নাই, সেদিকে কারোই হুঁশ নাই, আমার উপর কারোই নজর নাই। মেঘ নিজের চেহারা দেখছিস আয়নায়? ডাইনি লাগে। তোর দিকে যে নজর দিবে তার তো গা গুলিয়ে আসবে, বমি করে দিবে সে, বুঝলি? রোজ তো তুমি কোন মহারাজ? তুমি তো নিজের চেহারা দেখেছো, খালি সাদা চামড়ার ব্রাউন আইস। তাছাড়া কি আছে? আফ্রিকান জঙ্গল থেকে পলাতক সজারু, যত সব। মেঘ থ্যাঙ্কস ফর ইউর কমপ্লিমেন্ট। ডাইনি লাগে। তোর দিকে যে নজর দেবে তার গা গুলিয়ে আসবে, বমি করে দিবে সে, বুঝলি? রোজ তুমি তো কোন মহারাজ? তুমি নিজের চেহারা দেখেছো, খালি সাদা চামড়ার ব্রাউন আইস। তাছাড়া কি আছে? আফ্রিকান জঙ্গল থেকে পলাতক সজারু, যত সব। রোজ ইউ আজ যদি আপিলার না থাকতো তাহলে বুঝিয়ে দিতাম আমি কে। রোজকে অপমান করলে সে কাউকে ছেড়ে দেয় না। মেঘ ছাড়তে বলেছে কে? ধরে রাখ। হাত ধরবি নাকি পা? হাতই ধর, আর একটু টিপে দে, ব্যথা করছে। রোজ গলা টিপে দিই, দাঁড়াও। রোজ মেঘের দিকে হাত উঁচু করে তেড়ে যেতে স্লিপ করে মেঝেতে পড়ে যায়। রোজ আল্লাহ গো, গেল আমার কোমরটা। কুত্তা হারামিগুলোর জন্য বিয়ের আগেই মরতে হবে মনে হচ্ছে। আমার জামাই জান, দেখো তোমার বউয়ের উপর টর্চার করছে এরা। আল্লাহ, উঠতে পারি না কেন? আমার পায়ে ব্যথা করতেছে কেন? মেঘ হাসতে হাসতে রোজকে কোলে তুলে নিল। মেঘ গলা টিপতে আসছিলি না? দেখ কেমন লাগে। ফ্লোরের উপর চিৎপটাং। আরে আচ্ছা, এবার তো বলুন কি বলার জন্য ডেকেছেন। 1 ঘন্টা তো চুপ করে বসেই রইলাম। আর রোজ তুই আমার পাশে বস, আমি স্প্রে করে দিচ্ছি পায়ে। আমার কাছে স্প্রে আছে, ব্যথা কমে যাবে। রোজ আলিজার পাশে চেয়ারে বসলো। মেঘ কলি কিছু খাবার নিয়ে এসে বসে পড়লো টেবিলে। মেঘ রোজের পায়ে বসে আছে, ডান পা মচকে গেছে। মেঘ পাটা উঁচু করতে চিল্লিয়ে উঠল। রোজ শুধু মচকে যায়নি, ফ্লোরে কাঁচের টুকরো ছিল, সেটা অর্ধেক গেঁথে গেছে পায়ে। মেঘ ওয়েটার ওয়েটার জোরে চিল্লাতে লাগলো। মেঘ গলার স্বরে রোজ তীব্র স্পষ্ট বোঝা যাচ্ছে। 2-3 জন ওয়েটার ছুটে আসলো। ওয়েটার জি স্যার, তোমাদের এখানে রাখা হয়েছে কি জন্য? মেঝেতে কাঁচের টুকরো পড়ে আছে, দেখোনি? কি করো সারাদিন? খেয়াল থাকে না? ডিউটিতে কে ছিল তাকে বলে দাও, আর কাজে আসতে হবে না। এমন এমপ্লয় লাগবে না। মেঘের ওয়েটার সরি স্যার, আমরা বুঝতে পারিনি, প্লিজ আমাদের চাকরি থেকে বের করবেন না। এমন ভুল আর কখনো হবে না। কলি আরে বাদ দাও ভাইয়া, আগে রোজের পাটা দেখতে দাও, আর আপনারা যান। ওয়েটার থ্যাংক ইউ ম্যাডাম। ওয়েটার চলে যেতে মেঘ আবার রোজের পায়ের কাছে বসলো। কাজটা টেনে বের করতে রোজ আলেজের হাত চেপে ধরে ব্যথায়। মেঘ রোজকে তুলে ওর পাশে চেয়ারে বসিয়ে দিল, আর আরাবকে পাঠিয়ে দিল আলেজার পাশে। তারপর রোজের পা তুলে নিজের কোলের উপর রেখে কটন দিয়ে ড্রেসিং করতে লাগলো। মেঘের চোখের পানি চলে এসেছে, তা দেখে রোজ হেসে উঠল। রোজ ব্যথা পেলাম আমি, আর কাঁদছে উনি। মেঘ চুপ, দেখে শুনে চলতে পারিস না? সারাদিন উড়নচণ্ডী ভাব দেখছিস, পায়ের কি অবস্থা? এখনও হাসি পাচ্ছে তোর? পরে টের পাবি ব্যথা কেমন। মেঘের রাগ আর কষ্টগুলো দেখে আলিজা কোলে হা করে চেয়ে আছে। সত্যিই তো, রোজের ব্যথায় মেঘ কাঁদবে কেন? রোজ ইচ্ছে করে করেছি নাকি? অ্যাক্সিডেন্ট ছিল, তোমার জন্য হয়েছে সব। মেঘ রোজের পাটা হালকা উঁচু করতে
রোজ মেঘের ঘাড়ে ছোট্ট করে চড় দিল। রোজ, আরে পা উঁচু করছো কেন? উল্টো ঝুলে যাবে তো। পা কেটে শান্তি হয়নি? মাথা ফাটানোর ইচ্ছে হয়েছে? মেঘ রোজের কথা না শুনে রোজের পায়ের আঙ্গুল মুখে ফুঁড়ে দিয়ে রক্ত চুষে লাগলো। রোজের শরীর যেন বিদ্যুৎ খেলে গেল। উপস্থিত সবার চোখ বেরিয়ে আসার উপক্রম। রোজের নিজের জামা শক্ত করে চেপে ধরে চোখ বুজে রইল। ওদের চোখে কলি, আলিজা সহ আরাব ব্লাচিং হচ্ছে। হাউ রোমান্টিক! কলির কথা শুনে যেতে মেঘ রোজের পা ছেড়ে দিল। ব্যথার একটা টেপ পেঁচিয়ে কোলের উপর রাখতে পাটা যেন টেনে নিল। মেঘ রেগে আবার রোজের পা তুলে নিজের কোলের উপর রাখলো। মেঘ এভাবে রাখা রক্ত পড়া বন্ধ হবে, টুইস্ট করে দিব, ব্যথা কমে যাবে। দাঁতে চাপ চেপে বলল রোজ, ঠিক আছে নাও এবার আরাব ভাইয়া বলো কি বলতে চেয়েছিলে। মেঘ, আমি বলছি ও বলতে পারবে না। 4 বছর আগে আমরা তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আমাদের ক্লাসে জয়েন করে হিয়া নামের একটা মেয়ে, আরিফ রহমান এয়ার শোরুমের ওনারের মেয়ে। আরাব ওকে দেখে পছন্দ করে ফেলে, কিন্তু মেয়েটা ছিল বেশ স্টাইলিশ আর ফ্লট। আমাদের আরাব তখন বোকাশোকা আর একটু কুয়া টাইপের ছেলে ছিল। তো অলওয়েজ মাথায় তেল, সিম্পল শর্ট শার্ট প্যান্ট আর চোখে 4 কোনা চশমা। আর মাঝখানে পর মেয়েটা নিজে আরাবকে বলে যে আরাবকে পছন্দ করে। আরাবও নিজের মনের কথা বলে, এটাও বলে যে সে একজন বিজনেসম্যানের ছেলে, ওদের স্টেটাস 100, নো প্রবলেম হবে না, ওর বাবাকে রাজি করাতে পারবে। এটাই ছিল সবচেয়ে বড় ভুল। মেয়েটা নানা অজুহাতে আরাবের কাছ থেকে টাকা নিত, সবসময় ফেভার নিত, এমনকি আরাবদের বাড়ি অব্দি গেছে। আরাবেও বোকার মতো মেয়েটার সব কথা মেনে নিত, বিশ্বাস করতো। যদিও মেয়েটার উপর আমার আগে থেকে সন্দেহ ছিল। তখন তাদের রিলেশনের বয়স হয়তো 7 মাস। আমার সাথে আরাবের বিশেষ কারণ ছাড়া খুব কমই দেখা হতো। সেদিন ক্লাসের পর আমি যখন বাড়ি ফিরছিলাম তখন দেখলাম হিয়া একটা ছেলের বাইকে উঠে ছেলেটাকে জড়িয়ে ধরে বেরিয়ে যাচ্ছে। আরাবের কাছে জানতে পারি ও আরাবকে রুম ডেটের অফার দিয়েছে। ও নাকি আরাবকে বিশ্বাস করতে পারছে না, যদি আরাব ওকে ছেড়ে যায়, যদি বিয়ে না করে, তাই ও আরাবের বেবি ক্যারি করবে। ব্যাপারটা হাস্যকর, তাই না? কোনো মেয়ের মাথায় এমন চিন্তা আসবে ভাবাও অসম্ভব ছিল আমার কাছে। কিন্তু আমি এটা শিওর ছিলাম যে মেয়েটা একটা ফ্লড। ওইদিকে আরাবও ডিসিশন নেয় ও হিয়াকে বিয়ে করবে। তাহলে হিয়া ওর কারোই কোনো ভয় থাকবে না। ভ্যালেন্টাইন ডে বিকালবেলা আরাব ফুলের দোকান থেকে হিয়ার পছন্দ লাল গোলাপ কিনেছিল। তখনই ওর হাতে গোলাপের কাঁটা ফুটে যায়। ও হাত ঝাঁকিয়ে এদিক ওদিক তাকাতে ওর চোখ যায় কিছুটা দূরে একটা গাছের নিচে দাঁড়িয়ে থাকা গাড়ির ভেতর হিয়ার একটা ছেলে লিপ কিস করছে। ও ধীরে ধীরে গানটার দিকে এগিয়ে যায়। হিয়া ওকে দেখে সরে গিয়ে স্কার্ফ দিয়ে মুখ ঢেকে ফেলে। আরাবও কোনো কিছু না বলে ফিরে আসে। তারপর থেকে গোলাপ সহ্য করতে পারে না ও, আর রোজের উপরও এজন্যই বেশি রাগ। পরের দিন কলেজে না আসায় আমি ওর বাড়ি যাই। ও বিধ্বস্ত চেহারা দেখে আঁতকে উঠে। আমি এতদিন শুধু সন্দেহ করতাম, আরাবের কষ্টের কথা ভেবে চুপ করেছিলাম। কয়েকদিন আগে যাকে নিয়ে আমার সম্পর্কের কথা তোলা হয়েছিল সেটা হিয়া ছিল, তবে ছেলেটা আমি ছিলাম না, ছিল ওরই সৎ ভাই আরিফ রহমানের বড় ছেলে। আমার কথায় গার্ডসরা ওদের দুজনকে চোখ বেঁধে ওদের এক রুমে রেখে আসে। আফসোস, ওদের মতো ছেলে মেয়ে নিজেদের সম্মানের চেয়ে কামরানাকে বড় করে দেখে। রোজ, ওয়েট, আমার প্রশ্ন আছে। যদি আপনার কথা মানি তাহলে আরাব ভাইয়ার চোখে সমস্যা আছে, তাই চশমা পরে। আর তেলো ভাইয়ার এত পরিবর্তন, 16-17 বছরের অভ্যাস পাল্টালো কীভাবে? আর রুম ডেটের কথা, আপনারা কেউ কি বার্জিন না? মেঘ, আরাব কোনো মেয়ের সাথে রুম ডেট করিনি, আর আমিও করিনি। আমাদের টার্গেট যেসব মেয়েরা খারাপ মেয়ে, তাদের ছেলেদের ঠকায়, আমরা সেসব মেয়েকে তার প্রাক্তনের সাথে একই রুমে রোজ থাক। বুঝেছি, আর বলতে হবে না। আমি কখনো ছোট যাক বাবা ভার্জিন জিজু পেলাম। আমি তো ভাবছি আপনাদের সবার ক্যারেক্টার ঢিলা। অবশ্যই যেটা ভাবছি সেটা হলেও কোনো সেলদোল হতো না, কারণ আপনাদের মতো ছেলেদের এমন 2-1টা কেস থাকে। মেঘ, আরাবকে আমি নিজের মতো করে তৈরি করেছি। চোখে লেন্স, চুলে জেল, জিন্স, কোট, টি শার্ট, এগুলো ফ্যাশন সেন্স জানতে হেল্প করেছি, দ্যাটস ইট। বলি, কিন্তু এগুলো করে তোমার লাভ কি মেঘ ভাইয়া? আরাব না হয় প্রতিশোধের আগুনে নেবানোর জন্য এমন করে, কিন্তু তুমি আর আবার আমার অতীতের ঘটনা খুব একটা অমিল নেই। কথাটা শুনতে চমকে উঠল রোজ। কেন জানি না খুব কষ্ট হচ্ছে ওর। তবে কি মেঘেরও ভালোবাসার মানুষ ছিল? যাক, মেঘ এখনও ভালোবাসে, আর সেটাই রোজকে নানাভাবে বোঝাতে চেয়েছে। রোজ, তার মানে তোমারও জিএফ ছিল? তুমি দেখেছি বহুত ছেয়ানা। মেঘ, আমার জিএফ ছিল না, আর না ছিল এমন ভালো লাগার মানুষ যাকে ঘিরে মিনিমাম ভাবনা ছিল। রোজ, তাহলে আবার কি? তোমার কেস এক হলো কীভাবে? আরাব, মেঘের মা নাই। রোজ, সেটা তো জানে, ছোটোবেলায় আন্টি মারা গেছে। মেঘ, রোদ্দুর তো বলেছেন আমাকে, কিন্তু আমি জানতে চাচ্ছি মেঘ রোদ্দুর রাগের কারণ। আরাব, মেঘের মা মেঘেদের ছেড়ে অন্য একজনের সাথে চলে গেছে। মেঘের বয়স তখন 3 বছর। ও তখন কিছু বুঝতো না, কিন্তু যখন কলেজে উঠলো তখনই জানতে পারলো সব ঘটনা। মানে
আর এসব কি? মাথায় কিছু ঢুকছে না। কিন্তু একটু ক্লিয়ার করে বলো। আরাপ: হিয়া মেঘের বোন আর হিমেল হিয়ার ভাই। মেঘের মা মোহনা বর্তমানে আরিফ রহমানের স্ত্রী। মেঘকে অন্যায় এটাই ছিল যে ওরা মধ্যবিত্ত। আঙ্কেলের তখন পারিবারিক প্রাতিষ্ঠানিক অবস্থা বেশি ভালো ছিল না, তবে কিছু জায়গায় ছিল, সেগুলো পুঁজি করে আজ এই অবস্থায় এসেছেন। আন্টির প্রতি ভালোবাসা আর মেঘের চিন্তা করে দ্বিতীয় আবার বিয়ে করেননি তিনি। আফসোস, আন্টি যে সুখের লোভে ওদের ছেড়ে গিয়েছিল, সেই সুখে আন্টিকে ছেড়ে গেছে, আর তিনি এখন চিরশান্তি স্থানে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। কথাগুলো যেন বাজের মতো আঘাত করলো সবার হৃদয়ে। মেঘের চোখ দুটোর আগে কষ্টে লাল হয়ে আছে। একটা সন্তানের কাছে এর চেয়ে কষ্টের কি আছে? তবুও মেঘ নিজেকে অন্যদের কাছ থেকে এভাবে লুকিয়ে রাখে, নিজের কষ্টকে নিজের কাছ থেকে লুকিয়ে রাখে। মেঘ: আচ্ছা, বাদ দে এসব, এবার রোজের ছোটবেলার গল্প শুনবো। মেঘের মুখে এমন কিছু আশা করেনি কেউ। রোজের মুখটা কালো হয়ে গেছে। পলি জানে রোজ কিছুই বলবে না, আর এ বিষয়েও কথা বলতে চাইও না। পলি কথাটা স্কিপ করতে বললো, কিন্তু আলিজা বাধা দিল। আলিজা: কেন লুকানো হবে সত্যিটা? এটা সবার জানা উচিত। 16 বছর আগের অতীত সামনে আসা উচিত। যদি তোরা চুপ থাকতে চাস তাহলে ঠিক আছে, আমি বলবো সবটা। রোজ কেন বিনা অপরাধে শাস্তি পাবে? রোজ: আফিলা প্লিজ। আলিজা: তুই চুপ কর। আরাব: আরে এত না চলছে কোন সিরিয়াসের কোনো কিছু আছে নাকি? তোমরা ডাইনি বোনের লাইফে বাড়ি থেকে বের করে দিয়েছে, এজন্যই তো হোস্টেলে থাকে, তাই না? আলিজা: না, রোজকে কেউ বাড়ি থেকে বের করেনি। রোজ নিজে বাড়ি ছেড়ে চলে এসেছে আমার আম্মুর জন্য। আমার আম্মু রুশানি যে রোজের সৎমা আর ছোট খালা। আলিজার কথাটা বোধগম্য হলো না কারণ। মেঘ দেখলো রোজ রুশানির কথা শুনে গুটিয়ে যাচ্ছে, তাই ও এক হাত দিয়ে রোজকে টেনে নিজের সাথে মিশিয়ে রাখলো। আলিজা বলতে লাগলো: আলিজা, বড় মা মানে রোজের আম্মু বিয়ের 6 বছরের মধ্যে কনসিভ করতে পারেনি। বাবা সবসময় বড় মাকে সমর্থ করতো, কিন্তু রিলেটিভরা যে চুপ থাকবে, তার বড় মাকে সব রকমের কুকথা শোনাবে। বড় মা সবচেয়ে কাছের মানুষ এবং বন্ধু ছিল আমার মাম্মা। মাম্মা নিজেই নাকি প্রপোজাল দিয়েছিল সে তার বাবাকে বিয়ে করে বড় মার বাবাকে বেবি গিফট করবে। বাবা কখনো রাজি হয়নি, তবে বড় মা দিদির চাপে রাজি হন। 1.5 বছরের মাথায় নাকি আমি আসি, আর আমার যখন 3 বছর বয়স তখন বড় মা কনসিভ করে। ব্যাপারটা অবিশ্বাস্য লাগে সবার কাছে। বড় মাকে জিজ্ঞেস করলেও সে নাকি চুপ হয়ে যেত। পরিবারের সবাইকে আমার মাম্মা কনভাইন্স করেছিল ছেলের জন্য। সবাই তাতে সায় দেয়, কারণ প্রথম সন্তান আমি, আর আমাকে পৃথিবীতে এনেছে মাম্মা। কিন্তু তার ঠিক 8 মাসের মাথায় গিয়ে রোজ আসে। আমি প্রথম গিয়েছিলাম জানেন আমার জন্য আনা মানুষ পুতুল দেখতে, কিন্তু সবাই আমাকে কালো মুখ করে, বলে কোনো পুতুল আসেনি। শেষে বাবা আমাকে নিয়ে যায়, ছোট সাদা দবদবে পুতুল, কপালে টিপের চেয়ে ছোট, অনেক ছোট একটা তিল কপালে ডান পাশে, গাল দুটো গোলাপি, ঠোঁটটা লাল। বড় মামাকে বলছিল এটা নাকি আমার বোন, আর আমি বলেছিলাম এটা আমার সব কিছু। বাবা বেবিটার কপালের মতো চেহারা আর কাঁঠার মতো বিদ্যুক্তির সংমিশ্রণে ওর নাম রাখে রোজ। বড় মা রাখে সাদিয়া, অর্থাৎ সৌভাগ্যবতী। কিন্তু কে জানতো তার সৌভাগ্য অচিরে শেষ হয়ে যাবে। সেদিনের রাতে রোজ শেষবারের মতো ওর মায়ের কাছে ঘুমায়, শেষবারের মতো নিজের মায়ের বুকে দুধ পান করে। একটা দুধু শিশুকে যখন তার মা একা রেখে চলে যায়, তখন কি তার অবস্থা হয় একমাত্র আমি জানি। প্রতিটা দিন প্রতিটা রাত কাঁদতো রোজ। মাঝে মাঝে ঈশা আপু নিয়ে যেত। প্রথম 2 দিন মামি ওকে দুধ খাওয়াতো, কারণ ঈশানও 3 মাসের বাচ্চা ছিল। রোজ যখন কাঁদতো তখন বাড়ির সবাই ওকে নানা রকম কথা বলতো। তখন বুঝতাম না, তবে এখন বুঝি। আমার দাদি তো ওর মৃত্যু অবধি কামনা করেছে। সবার চোখের মনি ছিলাম আমি, আর সবার চোখের বালি রোজ। আমার পছন্দ সমস্ত জিনিস আমাকে দেওয়া হতো, আর রোজ দরজার কাছে দাঁড়িয়ে সেগুলো দেখতো। বড় মার মৃত্যুর সমস্ত দায় রোজের উপর দেওয়া হয়, তাই বাবাও ওর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। ছোট রোজটা বড় হতে থাকে আমার আর কলির কাছে। বুঝতে পারছো? বর্তমানে এক বাচ্চার বাবা নিখিল ভাইয়া তখন অনেকটা বড়, তাই ও আমাদের সাথে মিশতো না, লজ্জা পেত। এটা হলো ওর 4 বছর পর্যন্ত ডেইলি রুটিন। সবাই এক মনে চেয়ে আছে রোজের দিকে। পারিবারিক সম্পর্ক, বাবা মেয়ের সম্পর্ক, কারো প্রতি নির্ভরশীলতা, কারো আদর ভালোবাসা, কোনো কিছুই পেল না একটা দুধের শিশু। অথচ সেই মেয়েটাই আজ নিজের কথা ভাবে, ও চিন্তা করে। মেয়েকেও তো তা নিজের বাবাকে পাশে পেয়েছে, কাছে পেয়েছে, কিন্তু রোজ কি পেল? রোজের শরীর গরম হতে লাগলো, হয়তো জ্বর আসছে, মাঝে মাঝে কেঁপে উঠছে, চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। পড়বে না বা কেন? বড় হওয়ার পর যে ভয়ঙ্কর সত্যিটা জানতে পেরেছে সে। মেঘ ওয়েটারকে বলে ওর নিজের
প্রাইভেট রুমের চাবি আনলো, তারপর ওদের নিয়ে সেখানে গেল। মেঘ, সবটা জানতে হবে আমাকে, তোকে যে আর কষ্ট পেতে দেখতে পারবো না রোজ, ভালোবাসি তোকে, আর তোকে সবসময় হাসি খুঁতেই দেখতে চাওয়াটা আমার স্বপ্ন। মনে আছে তোর, তুই শেষ কবে মন খুলে হেসেছিল আর কবে কেঁদেছিলি? আমি চলে এসে সেদিন অনেক বড় অন্যায় করেছিলাম রে। তুই বারবার বলেছিলি তুই আমার সাথে আসতে চাস, অথচ তোকে ওখানে একা ফেলে স্বার্থপরের মতো চলে আসলাম। আমি খুব খারাপ রে রোজ, খুব খারাপ। মনে মনে রোজকে বিছানায় শুইয়ে দিয়ে ওর গায়ের উপর ব্ল্যাঙ্কেট টেনে দিল মেঘ, তারপর এসি অন করে দিল। আলিজারা সোফায় বসেছে। মেঘ কাবার্ড থেকে মেডিসিন বের করলো। মেঘের এই রুমে সব কিছু পাওয়া যায়, কেউ বিষ খুঁজতে চাইলে হয়তো বিষও পেয়ে যাবে। মেঘ রোজের মাথায় হাত দিয়ে দেখলো জ্বর কতটা। আলিজা, ওর কি খুব জ্বর? মেঘ, না, হয়তো ব্যথায় শরীর গরম হয়েছে, মেডিসিন দিচ্ছি, কমে যাবে, তুমি রোজের পরের কাহিনী বলো। আলিজা, এই জ্বরের মধ্যেও ও একা হোস্টেলে থাকবে কিভাবে? এই মেয়েটা আমার কাছেও থাকতে চায় না, অন্তত এক রোখা বজ্জাত। মেঘ, আমি থাকবো ওর সাথে, আর ও এখানেই থাকবে, ভয় পেও না। এই মেয়ে কখনো কোনো মেয়ের অসচেতনার সুযোগ নেয় না। তুমি রোজের কথা বলো। আলিজা, ওর তখন 5 বছর বয়স, স্কুলে ভর্তি হয়েছে, ওর ব্রেনটা অনেক শার্প ছিল, একবার পড়লে সব মুখস্থ করে ফেলতো। একদিন স্কুলে আমার সাথে একটা ছেলের ঝগড়া হয়, আর ছেলেটা আমাদের ক্লাসের সামনে ঘুষি মারে। সেটাই পিচ্চি রোজটা দেখে ওই নিশানাটা ছিল অনেক তীক্ষ্ণ, নিচ থেকে একটা ছোট্ট ইটের টুকরো উঠিয়ে ছেলেটার দিকে মারতে ওই ছেলেটা কপালে গিয়ে লাগলো, আর কপাল কেটে রক্ত বের হতে লাগলো। ছেলেটার গার্ডিয়ান বাড়ি এসে নালিশ করতে মামা ওকে ওড়না দিয়ে খাটের সাথে বেঁধে ইচ্ছা মতো মারে। এটা নাকি শাসন? সেদিন বয়ে কিছু বলতে পারেনি, রোজও স্বীকার করেনি কিছু। একদিন কলির জাম খেতে ইচ্ছে করছিল। আমাদের বাড়ি অবশ্য জাম বাদে সব গাছে আছে। কলি জাম পাড়ার জন্য রোজকে বলে, রোজও রাজি হয়ে যায়, কিন্তু গাছে ওঠার সময় মৌমাছি চাক খেয়াল করেনিও, আর তখনই ওটা বুঝতোও না। ভুল করে চাকের উপর পা দিতে মৌচাক ভেঙে যায়, আর মৌমাছিগুলো সব আমাদের ঘিরে ফেলে। ও আমাদের চেয়ে বেশি রোজকে ফুল ফুটিয়েছিল, ও শুধু কেঁদেছিল, কিন্তু বাড়ি আসার পর মামা ওকে আবার মারে, কারণ ওর জন্য মৌমাছি আমাদের সবাইকে ফুল ফুটিয়েছে। বাড়ি ফিরে বাবা যখন জানতে পারে তখন বাবা ওকে বকেছিল। আমরা বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি, কারণ সত্যি বললে তখন আমরা বকা শুনতাম। এমন অনেক অনেক ছোট কারণে মাম্মা রোজকে মারত। রোজ ছিল অনেকটা অভিমানী আর রাগী টাইপের মেয়ে, কষ্ট চেপে রাখতে পটু। কখনো কারোর সাথে কথা বলতো না, হাসতো না। এত মার খাওয়ার পরও ওর চোখ দিয়ে কখনো পানি পড়তে দেখিনি, কখনো টু শব্দ করতো না। জানি না কীভাবে চুপ থাকতো। বাড়ির যে কোনো সমস্যা হলে তার জন্য রোজকে বলা হতো। ঘর থেকে একটা ভাতের দানা হারিয়ে গেলেও মাম্মা ওকে দোষী বানাতো। মেঘ নিজের মেয়ে না হোক, আপুর মেয়ে হিসাবে ও তো রোজের খেয়াল রাখতে পারতো। আন্টি তাহলে? আলিজা, মাম্মা বড় পার ফুফাতো বোন, বড় মার আপন কোনো ভাই বোন ছিল না। তাছাড়া আমার মাম্মা বড় মা সবচেয়ে কাছের মানুষ ও বন্ধু ভেবে নিজের বোন না, তখন তো বললাম। হঠাৎ কলি দাঁড়িয়ে যায়, ওর হাতে একটা সুন্দর গোলাপের মলাটের ডায়েরি। কলি এতক্ষণ ওটাই পড়ছিল, যেটা কেউ খেয়াল করেনি। কলি হাতে ডায়েরি দেখে ভয় পেয়ে যায় মেঘ, না বলে অন্যের জিনিস দেখা ঠিক না। কলি, ডায়েরি রেখে দাও। কলি, অসম্ভব, যেটা আমি জেনেছি সেটা সবার জানা দরকার। আর যখন সবার জীবনে সব ঘটনা বলা হচ্ছে তখন এটা বাদ থাকবে কেন? আর কি ওটাই? কলি ডায়েরিটা টেবিলের উপর রাখলো। ডায়েরির উপর ডিজাইন করা মেঘ রোজ লেখা, হ্যান্ড রাইটিং দেখে আরাপ চিনে ফেলে এটা মেঘের লেখা। কলি প্রথম পৃষ্ঠা বের করে, জানো ডায়েরির আজ আমার সাথে একটা পরীর দেখা হয়েছে, সাদা গাউন পরা, মাথায় সাদা ক্রাউন, 2 গাল গোলাপি আর ঠোঁটটা লাল, অনেক সুন্দর। জানো তার নাম জানো? ও, তুমি কি করে জানবে? আমি তোমাকে বলেছি, আজ আমি কুষাণ আঙ্কেলের মেয়ের আলিজার জন্মদিনে গিয়েছিলাম, কিন্তু ওখানে কত মেয়ে, তুমি তো জানোই না যে আমাদের মেয়েদের ভালো লাগে না, তাই আমি ছাদে গিয়ে বসেছিলাম। কিছুক্ষণ যেতে একটা মেয়ের খিলখিল করে হাসির শব্দ শুনি, বাহ কি ভয়টাই না পেয়েছিলাম। তবুও আমি ছেলে, আমাকে কি ভয় মানায়? আমি পা টিপে টিপে হাসি যেদিকে সেদিকে যেতেই লাগলাম। হঠাৎ দেখলাম একটা সাদা জিনিস লাফ দিয়ে আমার সামনে পড়লো। ভয়ে পেছনে সরতে দোলনা গুঁতো খেয়ে নিচে পড়ে যায়, আর আমার পড়ে যাওয়াটা দেখে সে আবারও হাসতে লাগলো। এবার খেয়াল করলাম তাকে, 5-6 বছরের বাচ্চা একটা মেয়ে, সাদা গাউন পরে প্রিন্সেস সেজে আমার সামনে দাঁড়িয়ে আছে। অ্যাঞ্জেলটা চোখ বুজে হাসছে, গাল দুটো অসম্ভব কিউট, কিন্তু আমাকে তো ভয় দেখিয়েছে, তাই ও মোটেও কিউট না। তাই আমি রেগে বলবো, এ মেয়ে হাসছিস কেন? তুই জানিস আমি কে? এক্ষুনি তোকে নিচে নিয়ে দৌড়িয়ে দিব, দেখবি সবাই তোর কি করে, মেরে পিঠে সাল তুলে দেবে। আমার কথা হয়তো মেয়েটি ভয় পেয়ে যায়, তাই হাসি থামিয়ে আমার দিকে এগিয়ে আসে। সরি, বুঝতে পারিনি আমি।
তো টাঙ্কির পানি দেখতে এসেছিলাম, মাম্মা পাঠিয়েছে। আর নামার সিঁড়িটা মনে হয় কেউ নিয়ে গেছে, তাই লাভ দিছি। তুই মানুষ নাকি? হ্যাঁ তো জানো না আমার নাম রোজ? রোজ মানে গোলাপ। তোমার নাম কি? তুই দেখি অনেক কথা বলি। যাই হোক, আমি যাকে তাকে নাম বলি না, যখন চাইছি তখন বলবো। হুম বলো। দাঁড়াও আগে তোর গাল টানি। মোটেই না, আমার গাল টানলে লম্বা হয়ে যাব। তুমি আমার গাল টানো। আর আমাদের বাড়ির ছাদে তুমি কি করো? এই তুমি চোর? আমার নাম মৃগালয় আহমেদ রুদ্র, মৃন্ময় আহমেদের ছেলে। ও, তুমি বাপের বন্ধুর ছেলে? কিন্তু তোমার নাম না অনেক বড়। এত বড় নাম রেখেছো কেন? আমার নাম দেখো কত ছোট আর ভালো। তুই আবার হাসস? হাসবো কেন? আমার তো হাসি পায় না সব সময়। তোকে নিচে দেখিনি কেন? কেক কাটার সময় কোথায় ছিলে? মাম্মা আমাকে নিচে যেতে মানা করেছে। আমি অনেক দুষ্টুমি করি তো তাই। ঠিক করেছে আন্টি। বাহ, এক্ষুনি ভয় দেখিয়ে মেরে ফেলেছিলি আমাকে। আর শোন, সবাই আমাকে ছোট করে মেঘ ডাকে, তুইও তাই ডাকবি কেন? আমি কি সবার মতো? আফিলা বলে আমার সবার থেকে আলাদা। আমি নাকি এঞ্জেল, তাই আমি তোমাকে আলাদা নামে ডাকবো। আমি তোমাকে মেঘ রোদেলা নামে ডাকবো। তুই দেখি তোতলা, উচ্চারণ করতে পারিস না ঠিক করে। পারি তো, কিন্তু মাঝে মাঝে ভুল হয়। অনেক বড় নাম তো তাই। আচ্ছা, আমি তোমাকে মেঘ রোদ্দুর বলে ডাকবো। দেখো এবার উচ্চারণ করতে পেরেছি। উচ্চারণ না, উচ্চারণ। ভারী মজার মেয়ে তো তুই। চল গল্প করি। এমনিতেও তো তুই নিচে যাবি না, আর আমারও নিচে যেতে ভালো লাগে না। আমার সাথে তো কেউ মেশে না, আমিও নাকি খারাপ? তুই আমার সাথে মিশবি, গল্প করবি। চকলেট খাবি? ডেইরি মিল্ক নরমটা, ডেইরি মিল্ক সিল্ক। তুই দেখি নামও জানিস, নে খা তোর সিল্কি ডায়েরি মিল্ক। আর শোন, আজ থেকে আমরা বন্ধু। আমার ফোন আছে, তোকে নাম্বার দিব, তুই ফোন দিবি। আমার তো ফোন নাই, নাম্বারটা রাখ, আমি বাবার কাছ থেকে নতুন কিনে নিব। আর আমি যখন ফোন দিব তখন ধরবি, না হলে এখানে এসে তোকে পিঠাবো। রোজ আমাকে ওর সব কথা বলে, কারণ আমাকে ওর সব কথা বলে। কখন ঘুমায়, কখন খেলে, কি পড়ে জানো? আমাকে নেচেও দেখিয়েছে, পোয়েম শুনিয়েছে। মেয়েটা অনেক ভালো, আমার অনেক ভালো লাগে ওকে। ওর জন্যই তোমাকে এনেছি আমি। দেখো তোমার মলাটে লিখেছি মেঘরোজ, দারুণ মানিয়েছে। বলো আমি বড় হলে ওকে আমার কাছে নিয়ে আসবো। তুমি কি বলো, আনবো? ডায়েরি জানো, আজ কলির জন্মদিন। কি হয়েছে? আজ আমি আবার গিয়েছিলাম রোজের কাছে। আমরা অনেকক্ষণ গল্প করেছি। রোজ আমাকে ওর সব পুতুল দেখিয়েছে। আমরা আজ পুতুল খেলেছি। রোজ আর আমার পুতুলের বিয়ে দিয়েছি। ও বলে, মেঘরোদ্দুর এটা তোমার বর পুতুল আর এটা আমার বউ পুতুল। আমি আর আফিলা প্রতিদিন এদের সাজিয়ে বিয়ে দিই। চলো আজ তুমি ওকে সাজাও, আমি আমার পুতুলকে সাজাই, ঠিক আছে? কিন্তু সাজাবো কিভাবে? আরে বুদ্ধি, ওকে পাঞ্জাবি পরাবো, পাগড়ি পরাবো। আর হ্যাঁ, আমার বিছানায় আপুর সেন্ট আছে, ওটা মাখবে। আর তুই কি করবি? আমি একে লেহেঙ্গার পরাবো, নেল পলিশ দিব, লিপস্টিক দিব। গা দিয়ে ওটা লিপস্টিক না, লিপস্টিক। লিপ মানে ঠোঁট। তুই সবসময় মন্টু স্যারের মতো ভুল ধরো, ভালো লাগে না। চুপচাপ নিজের কাজ করো তো। নে, হয়ে গেছে। এবারও হয়ে গেছে, আবার আমারও হয়ে গেছে। এবার আফিলার মতো করে কবুল বলো। আমিও বলবো। কবুল বললে তো তোর সাথে আমার বিয়ে হয়ে যাবে। কেন? আমি তো ছোট, আমার তো বিয়ে হবে না। জানো, আফিলা বলেছে বড় হলে আমারও বিয়ে হবে। এটা সুন্দর রাজকুমার এসে আমাকে নিয়ে যাবে, আমি বউ সাজবো, তার কাছে থাকবো, আমাকে কখনো কষ্ট দেবে না সে। তুমি তখন চেয়ে চেয়ে দেখবে। কি বললি তুই? তুই আরেকজনের কাছে থাকবি? তোর এত বড় সাহস! তুই আমার কাছে থাকবি, আমার জন্য বউ সাজবি, আমার হবি তুই। মনে থাকবে কথাগুলো? রেগে রোজের গাল চেপে ধরলো, তারপর কথাগুলো বলে চলে আসলাম। আমার রোজ মনে হয় কষ্ট পেয়েছে। পেলে পাক, আমার কি দোষ? ও বলল কেন ও আরেকজনের কাছে থাকবে? আমি কি ওকে কখনো কষ্ট দিই? আমি তো ওকে খুব ভালোবাসি, তাও শুধু শুধু এমন করে আমার সাথে। থাকুক ও দুই কথা না বলে, কান্নাকাটি করলে তারপর যাব। এমনিতেও একদিন আমার সাথে কথা না বলে থাকতে পারে না, পাগলি মেয়ে। আজ 2 বছর পর আবার ডায়েরি খুললাম। হ্যাঁ, রোজের কথাই লিখবো। রোজকে ছেড়ে চলে এসেছি আমি, আর চলে আসলাম ওকে ছেড়ে। কেন জানো? আজ মায়ের কথা জেনেছি আমি। বাবা বলেছে আমাকে আমার মা আমাদের ছেড়ে চলে গেছেন। রোজও যদি চলে যায়, কাউকে না পেয়ে হারালে কষ্টটা কম হবে, আর যদি পেয়ে হারায় তাহলে কষ্টটা দ্বিগুণ হবে। আমি কি করব? ছোটবেলায় জানতাম না মা মরে গেছে, অভিমানে কোনো মেয়ের কাছে যেতাম না, রাগ হতো মেয়েদের উপর। এখন অনেক ঘৃণা হয়। কিন্তু রোজও তো বলেছে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মেঘরোদ্দুর। তোমার কোনো বন্ধু নেই, তুমি চলে গেলে আমার কি হবে? আমার সাথে কে কথা বলবে, কে খেলবে? প্লিজ যেও না, আমাকে একা রেখে কেন চলে যাচ্ছ?
আমি তাকে তোকে পছন্দ করি না, আর এখন তো সহ্যই করতে পারছি না। এখানে আসতেও আমার ভালো লাগে না। আমি আসলে তোকে রাগ করব, মারবো, সেটা ভালো হবে না। তুই এখানে থাক, ভালো থাকবে। আমি এখানে ভালো থাকি না। আচ্ছা, তোমার এখানে আসতে হবে না, আমাকে তুমি তোমার সাথে নিয়ে চলো। আমি তোমার সাথে থাকবো, তোমার কাছে থাকবো। এখানে কেউ আমাকে পছন্দ করে না, কেউ আমাকে ভালোবাসে না, সবাই মারে, বকা দেয়। মিথ্যা বলবে না একদম। তুই এই বাড়ির সবচেয়ে ছোট মেয়ে, সবার আদরের, সবাই তোকে অনেক ভালোবাসে। তোর জীবনে আমার কোনো প্রয়োজন নেই। কেন এমন করছো? তুমি তো বলেছিলে আমাকে তোমার সাথে নিয়ে যাবে, তোমার কাছে রাখবে, আমাকে বিয়ে করবে, তোমার জন্য বউ সাজবো আমি। তবুও কেন আমাকে ফেলে যাচ্ছ? যেও না প্লিজ, মরে যাব আমি, ভুলে গেছি সব। রোজের কান্না আরও বেড়ে গেল। এই প্রথম রোজকে এভাবে কাঁদতে দেখেছি। ডান হাত দিয়ে বাম হাতে খামচে দিয়ে ধরে রেখেছে রাগে। নখের আঁচড়ে চামড়া কেটে গেছে, তবুও কান্না থামছে না। এবার একভাবে বলেছে, আমাকে নিয়ে যাও, আমি তোমার কাছে থাকবো। মেঘরুদ্র, যেও না। আমি যাব তোমার সাথে। কি করব বলো? আমি যে আর কষ্ট পেতে চাই না। আমি কাউকে বিশ্বাস করতে চাই না। আজ থেকে এই ডায়েরিও বন্ধ থাকবে আজীবনের জন্য। লিখবো না কোনো কিছু, ভাববো না রোজের কথা। মন থেকে মুছে ফেলবো রোজ নামক ভালোবাসার মানুষটিকে। আলিজা, তাহলে তোমার জন্য এই রোজ টানা 3 দিন না খেয়েছিল, 1 সপ্তাহ কেঁদেছিল। কেন করলে এমন? আরাপ, এটা তো 10 বছর আগের ডায়েরি, 2010 সালে। তার মানে তুই রোজের জন্য কোনো মেয়ের দিকে তাকাস না, এমনকি র্যাগিং করার সময়ও আমাদের বাধা দিয়েছিল। আর এত কনসার্ন সব রোজের প্রতি তোর ভালোবাসার, এত কিছু সবার থেকে লুকিয়ে গেলি। মেঘ বাবা জানতো, সবার আগে বাবাই বুঝতে পেরেছিল, কিন্তু আবেগের বশে সবটা শেষ করে দিলাম। তখন যদি রোজের কথা শুনতাম, তাহলে আজ রোজ আমার কাছে ভালো থাকতো। কলি, তুমি চলে যাওয়ার 1 বছর পর রোজের জীবনে রওশন ভাইয়া আসে। রওশন নামটা শুনতে চমকে যায় আরাব। ওদের কলেজের টিচার রোজের জীবনে। আরাব, রওশন স্যার। কলি, হুম। ইশাপুর বিয়ে। রোজকে বোনের মতো ভালোবাসে। রোজও রওশন ভাইয়াকে বড় ভাই মনে করতো, ভালোবাসতো। কিন্তু হঠাৎ 5 বছর আগে জানতে পারি রোজের সাথে রওশন ভাইয়ের সম্পর্ক আছে। ইশাপুর রেগে সবাইকে কথাটা বলতে বড় চাচু নিজে রোজকে মারে। রোজের পিঠে সেই লাঠির দাগ এখনও আছে। রওশন ভাইয়া রোজকে মারার জন্য রেগে যায় অনেক। আমাদের বাড়িতে এসে বাবাকে অনেক কথা শোনায়, আর রোজের সম্মানের জন্য লন্ডন চলে যায়। আলিজা, সেদিনের রোজের অবস্থা খারাপ হয়ে যাওয়ায় আমি ওকে নিয়ে হসপিটালে যাই, আর সেখানে দেখা হয় ডক্টর মীরার সাথে, একজন গাইনোকোলজিস্ট। তিনি রোজের অবস্থা দেখে কেঁদে দিয়েছিলেন। কান্নার কারণটা বুঝতে পারিনি আমরা, তাই ওনাকে জিজ্ঞেস করি। তাতে উনি যে উত্তর দিয়েছিলেন, তাতে আমাদের সারা দুনিয়া অন্ধকারে ঘিরে গিয়েছিল। আমার মাম্মার কনস্পিরেশনের ডাক্তার বড়মাকে হার্টের মেডিসিনের সাথে পিল দিয়ে রেখেছিল, যার কারণে বড়মা কনসিভ করতে পারতো না। হয়তো দীর্ঘদিন মেডিসিন না নেওয়ার জন্য বড়মা কনসিভ করেছিল। আর সেদিন রোজ হলো, সেদিন সকালেও নাকি মাম্মা গিয়েছিল ওনার কাছে এবং বেবি মেরে ফেলার মেডিসিন নিতে, কিন্তু উনি দেননি। মাম্মা ফার্মেসি থেকে অন্য ডক্টরে সাজেস্ট করে মেডিসিন দিয়েছিল বড়মাকে, আর সেই মেডিসিনের প্রতিক্রিয়ায় রোজের উপর না পড়লেও বড়মার উপর ইফেক্ট করে। আমার মাম্মার জন্য রোজ কখনো নিজের মায়ের আদর পায়নি, কারো কাছ থেকে ভালোবাসা পায়নি। আর সবচেয়ে বড় কথা, বড়মা নাকি সবটাই জানতো, তবুও চুপ করেছিল। সেদিন রোজ সবার সাথে সব সম্পর্ক নষ্ট করে চলে আসে। বড়মার নামে কিছু জায়গা ছিল, সেগুলো বিক্রি করে দেয় ও, আর ভাঙাটা খোলে। নিজের জমানো টাকা দিয়ে স্কুলে পড়ে। ওই ঘটনার পর থেকে রোজ অনেকটা পাল্টে যায়। পড়াশোনায় তেমন মন দেয় না, সবসময় এটা ওটা নিয়ে ভাবে। আর এই 5 বছর বাপিকে একবারও বাপি বলে ডাকেনি। বাপি অনেক মাপ চেয়েছে, কিন্তু শোনেনি। বলতে গেলে বাপির নিজেরই দোষ। সে সবসময় তার 2 মেয়েকে 2 চোখে দেখেছে, কেউ বললেও শোনেনি। তারই ফল ভোগ করছে এখন। আর আমি শুধু রোজকে ভুল বুঝেছি, এটা কখনো বোঝার চেষ্টা করিনি একটা মেয়ে কীভাবে এমন হতে পারে। আমারই অন্যায় ছিল, কিন্তু তবুও হিয়ার উপর রেগে রোজের উপর সব দোষ চাপিয়ে নানাভাবে ওকে হ্যারাস করেছি। আলিজা, রোজ এসবে কিছু মনে করেনি, তাই বাদ দাও এসব। ভুল চিট এত কথা মাঝে আমরা তো সময়টাই ভুলে গেছি। অনেক রাত হয়ে গেছে, আমাদের বাড়ি ফিরতে হবে। আর চলো তোমাদের পৌঁছে দিই, কাল রোজকে সরি বলে দিব। আলিজা, কিন্তু রোজ ওর কি হবে? এখানেই থাকবে। বলি, সমস্যা কি? কার কাছে থাকতে চেয়েছিল তার কাছেই আছে। আর এই সময় ও মেঘরোদ্দুরে চেয়ে, আর কেউ ওর ঠিকভাবে টেক কেয়ার করতে পারবে না। সব কিছু কি সবাই করতে পারে? তাছাড়া সব অতীত যখন ক্লিয়ার, তখন বর্তমান আর ভবিষ্যৎটা ওদের নিজেদের মতো গুছিয়ে নিতে দে। চল। আলিজা, খেয়াল রেখো আমার বোনটার। আলিজার কথা কিছু বলল না মেঘ। আলিজা চলে যেতে ওর এসে রুমের দরজা লক করে দেয়। তারপর রোজের পাশে বালিশ দিয়ে হেলান দিয়ে বসে থাকে। রোজ ঘুমের মধ্যে পাশে বালিশ ভেবে মেঘের পেটের উপর পা উঠিয়ে দেয়। পা টানতে লাগলো। মেঘ রোজের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে রোজ কি চায়।